বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 11 নম্বর লাইভ ক্লাস। আর আজকের ক্লাসের আলোচ্য বিষয় রেকটিফাই জার্নাল, সংশোধনী জাবেদা। তো এই চ্যাপ্টারটা সবার জন্য ফ্রি থাকবে, ইউটিউবও দেওয়া থাকবে, ফেসবুকও দেওয়া থাকবে। আর আমাদের পেইড কোর্সে তোমাদের গাণিতিক বইয়ের অন্যান্য যে চ্যাপ্টারের ক্লাস এগুলো পেইড কোর্সে দেওয়া থাকবে। আর পেইড কোর্সের জন্য এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 11 নম্বর লাইভ ক্লাসে চলে আসছে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে জানাও। এখন আলোচনা করতে হবে রেকটিফাই জার্নাল বা সংশোধনী জাবেদা দাখিলা এটা কি। আচ্ছা, আমি শুরুতে কিছু বিষয় তোমাদের লিখে বোঝাতে চাই। ধৈর্য ধরে তোমরা ক্লাসটা দেখো। রেকটিফাই জার্নাল, সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা এটা কি? মার্চেন্ডাইজের ক্লাস হয়ে গেছে। 10 নম্বর ক্লাসে আরেকটা অঙ্কের সমাধান বোঝানো হয়েছে, ওইটা দেখে নিও, ড্রাইভে দেওয়া আছে। না না, গুগল ড্রাইভে অলরেডি 10টা ক্লাস দেওয়া আছে, একটু ভালো করে চেক করতে হবে। একটু ভালো করে চেক করবেন বা ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে আমার সাথে একটু যোগাযোগ করবেন। মানে যে কোনো দিন লাইভ ক্লাস নেওয়ার পরে ওইটা 10-15 মিনিট পরে দেখবেন ড্রাইভেও দেওয়া হয়েছে, আমি সাথে সাথে দিয়ে দিই। লাইভ ক্লাস ধারাবাহিক আছে, তুমি এটা পেয়েছো কিনা আমাকে জানাবে। রেকটিফাই জার্নাল, সংশোধনী জাবেদা। আমরা জানি যে কোনো ব্যবসায়ের মধ্যে যখন লেনদেন ঘটে, যে কোনো ব্যবসায়ের হিসাব রাখার জন্য লেনদেনকে সাধারণ জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়। তো সাধারণ জাবেদা দাখিলা কিভাবে দিতে হয় এটা তো আমাদের ভালো করেই জানা আছে। আর রেকটিফাই জার্নাল এটা হলো সংশোধনী জাবেদা। নাম দেখে বোঝা যাচ্ছে যে এমন কিছু এর আগে ভুল করা হয়েছে, তো এটা এখন ঠিক করা হবে। এটাই মনে হয় রেকটিফাই জার্নাল বা সংশোধনী জাবেদা, এরকম মনে হচ্ছে। তো এটা ঠিক এরকমই, মানে জাবেদা লিখার সময় ভুল করছেন, একটা লিখতে গিয়ে সঠিকটা লিখতে গিয়ে ভুলটা লিখে ফেলেছেন। এখন এটা সঠিক করার নিয়মটা কি? আজকের এই ক্লাসটা শুধুমাত্র সংশোধনী জাবেদার জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, আরও বিভিন্ন চ্যাপ্টারের অনেক অঙ্কের সমাধান সহজে বোঝার জন্য, মূল রহস্যটা জানার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে আমি আলোচনা করব। আর আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমি 2টা অঙ্কের সমাধান বুঝাবো, আর তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। শুধু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে। অর্থাৎ জাবেদা দাখিলা লিখার সময় কোনো একটা ভুল লিখে ফেলেছেন, একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলেছেন, বা সঠিকটা লিখতে গিয়ে ভুল লিখে ফেলেছেন। এখন এটা তো হিসাবটা ঠিক করতে হবে। তো হিসাব ঠিক করার জন্য কিন্তু পুনরায় জাবেদা দাখিলা দিতে হবে। ওইটার নাম হলো সংশোধনী জাবেদা বা রেকটিফাই জার্নাল। পুনরায় জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজন আছে। ওকে, এখন আসো আরও কিছু বিষয় আমি তোমাদের প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, তোমাদের কাছে আমাদের প্রশ্ন, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, তারপর সেলস জার্নাল, পারচেজ জার্নাল,
সহজে বোঝানোর জন্য এগুলা লিখার প্রয়োজন পড়েছে, এই জন্য আমি লিখে নিলাম। এখন রেকটিফাই জার্নাল মানে হলো সংশোধনী জাবেদা, মানে জাবেদা দাখিলা লিখার সময় আমি একটা ভুল করে ফেলেছি। তো লিখার সময় আমি ভুল করেছি, একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলেছি, এটা এখন সংশোধন করতে হবে। এটার নাম হলো রেকটিফাই জার্নাল বা সংশোধনী জাবেদা। আচ্ছা, এটা বুঝতে পারলাম। এই মুহূর্তে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, ক্যাশ রিসিভ জার্নাল নগদ প্রাপ্তি জাবেদা, এটাতে কোন ধরনের লেনদেন আসে এটা তোমাদের আগে থেকে জানা থাকতে হবে। ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান জাবেদা, কোন ধরনের লেনদেন আসে আগে থেকে জানা থাকতে হবে। সেলস জার্নাল বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন আসে, পারচেজ জার্নাল বা ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন আসে। তখন উত্তরে আমি বলবো, যেই সকল লেনদেনের মাধ্যমে তোমাদের মনে হবে নগদে পেয়েছ, যেমন ধরো নগদে বিক্রয় করলে তো নগদে পাবেই, তো এটা কোন জাবেদায় যাবে, এইটা নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে যাবে। তারপর ক্যাশ পেমেন্ট জার্নাল, যেই সকল লেনদেনের মাধ্যমে মনে হবে যে নগদ চলে গেছে, ওইটা নগদ প্রদান জাবেদার মধ্যে যাবে। সেলস জার্নাল, বাকিতে বিক্রয় যত লেনদেন আছে, বাকিতে বিক্রয়, সেটা সেলস জার্নাল বা বিক্রয় জাবেদার মধ্যে যাবে। আর পারচেজ জার্নাল, বাকিতে ক্রয় যত লেনদেন আছে সেটা ক্রয় জাবেদায় যাবে। তো এটা ক্লিয়ার? সেলস জার্নাল বা বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন যাবে, বাকিতে বিক্রয়। পারচেজ জার্নাল বা ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন যাবে, বাকিতে ক্রয়। তাহলে এই দুইটা বাকি এর সাথে সম্পর্কিত। দাঁড়ে বিক্রয় সেলস জার্নাল, আবারও বলি, দাঁড়ে বিক্রয়, বাকিতে বিক্রয় সেলস জার্নালে যাবে, বাকিতে ক্রয় পারচেজ জার্নালে যাবে। নগদে যদি পেয়ে যায় নগদ প্রাপ্তি জাবেদায়, নগদে যদি প্রদান করি, নগদ যদি চলে যায় নগদ প্রদান জাবেদায়। সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে আমাদের নিচের দুইটা, সেলস জার্নাল বাকিতে বিক্রয় আর পারচেজ জার্নাল বাকিতে ক্রয়, এই দুইটারই প্রয়োজন পড়বে। তো এটা আগে থেকে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, এটা ক্লিয়ার করার প্রয়োজন আছে। ওয়ালাইকুম আসসালাম। রেকটিফাই জার্নাল এটা পার্ট বি এর জন্য, পার্ট বি এর কমন পাওয়ার জন্য। আচ্ছা, আজকের ক্লাসটা দেখো কতটা সহজ হয়ে যায়। প্রবলেম 15, অলরেডি 14টা অঙ্কের সমাধান আমাদের শেষ। এটা এমন একটা চ্যাপ্টার, সম্ভবত আমি 22 থেকে 23টা অঙ্ক নিয়ে সাজিয়েছি, যেগুলো লাইভে বোঝাবো। 15 নম্বর অঙ্কের মধ্যে চলে আসছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকেই তোমাদের 20, 25, 30 মার্কস কমন হয়ে যাবে, ওইরকমই মনে হচ্ছে। মানে যেটা আসবে ওইটাই পারবেন, কারণ বেসিক জেনে গেছো, নিয়ম কানুন জেনে গেছো, এই জন্য। পাস জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স, সংশোধন করার জন্য নিচের লেনদেন তোমাকে দেওয়া হলো। 4টা লেনদেন আছে, এরকমই থাকবে যেহেতু পার্ট বিতে থাকে। তো আমি বোর্ডের 2টা অঙ্ক নিয়েছি, ঠিক আছে, বোর্ডের 2টা অঙ্ক নিয়েছি। বই থেকেও সমাধান করতে পারো, বোর্ড থেকে করতে পারো। মূল কথা হলো যে নিয়ম তোমাকে জানতে হবে কিভাবে হলো। বিভিন্ন জন বিভিন্ন প্রকাশনের বই থেকেই করতে পারো, কোনো সমস্যা নেই। এখন একটু বুঝো। 1 নাম্বার, এ ক্রেডিট সেলস অফ টাকা 1000 টু রাতুল হ্যাজ বিন wrongly passed through the purchase book. এ ক্রেডিট সেলস, দাঁড়ে বিক্রয়, দাঁড়ে বিক্রয়, ক্রেডিট সেল মানে কি, দাঁড়ে বিক্রয় 1000 টাকা রাতুলের কাছে, রাতুলের কাছে দাঁড়ে বিক্রয়। রংলি, ভুল করে, পাস থ্রো দ্য পারচেজ বুক, ভুল করে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা কথা বলি, ওই যে রংলি কথাটা আছে না, রংলি এর আগে, এই যে রংলি এর আগে যতটুকু থাকবে এটা ছিল সঠিক, মানে এটা লেখার কথা ছিল। রংলি এর আগে যেটা, এটা ছিল সঠিক, আর রংলি এর পরে যেটা, এটা করা হয়েছে ভুল। লেখার কথা ছিল রাতুলের কাছে দাঁড়ে বিক্রয় 1000 টাকা,
আহ, রংলি এর আগে রাতুলের কাছে দাঁড়ে বিক্রয় 1,000 টাকা, এটা কিন্তু লিখার কথা, সঠিক ছিল এটা, কিন্তু দেখা গেল ভুল করে সেটা ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। এখন কি করতে পারি? আচ্ছা, যেটা ভুল করে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে এটা আমাকে এখন বাদ দিতে হবে আর সঠিকটা লিখে নিতে হবে। সেই ক্ষেত্রে কৌশলটা কি? একেবারে সহজ কৌশলটা কি? তখন উত্তর হলো, অবশ্যই পরীক্ষার খাতায় তোমার এভাবে লেখারও প্রয়োজন নেই, তুমি মনে মনে চিন্তা করতে পারো, মানে সহজে বোঝানোর জন্য আসলে আমাকে একটু লিখতে হচ্ছে। যেমন আমি যেটা করব, যে সঠিক কি হওয়ার কথা ওইটার জাবেদা দাখিলা আগে আমি লিখে নেই। টাকার পরিমাণ তো 1,000ই থাকবে। যেমন সঠিক ছিল দাঁড়ে বিক্রয় 1,000, এটার জাবেদা দাখিলা কে? অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। সঠিক কি ছিল? রংলি এর আগে দাঁড়ে বিক্রয় 1,000, জাবেদা কি? অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। আচ্ছা, ভুল যেটা লিখছো পারচেজ বুক, ভুল করে সেটা ক্রয় বইয়ের মধ্যে লিখছো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে ক্রয় বই বা ক্রয় জার্নালের মধ্যে কি ধরনের লেনদেন আসে? ওই যে একটু আগে আলোচনা করেছি যে বাকিতে যত ক্রয় সেটা ক্রয় বইয়ের মধ্যে, বাকিতে যত বিক্রয় সেটা সেলস বইয়ের মধ্যে, সেলস ডে বুক, দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে বা সেলস জার্নাল, বিক্রয় জাবেদার মধ্যে আসে। ঠিক আছে? এখন সঠিক যেটা হওয়ার কথা অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট, ওইটা আমি লিখলাম। সেটা ভুল করে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে, পারচেজ বুকের মধ্যে লেখা হয়েছে। আমরা জানি ক্রয় বইয়ের মধ্যে লিখলে সেটা জার্নাল, যেহেতু বাকিতে ক্রয়ের জার্নালটা আমরা এখানে লিখব। তো বাকিতে ক্রয় মানে যেটা ভুল করছে ওইটা যেটা লেখা হয়েছে, ভুল করে যেটা খাতার মধ্যে লেখা হয়েছে, কোন জাবেদাটা দেওয়া হয়েছে? যেহেতু ক্রয় বইয়ের মধ্যে লেখা, তার মানে বাকিতে ক্রয় ওইটা লেখা হয়েছে। তো বাকিতে ক্রয় হলে জার্নাল কি? পারচেজ ডেবিট। আর যেহেতু বাকিতে ক্রয়, তাহলে অ্যাকাউন্টস পেবলটা ক্রেডিট। এবার চিন্তা করো, এ ক্রেডিট সেল অফ টাকা 1,000 টু রাতুল হ্যাজ বিন wrongly passed through the purchase book। মূলত দ্বারে বিক্রয় ছিল 1,000 টাকা, এটা ভুল করে ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে, বাকিতে ক্রয়টা লেখা হয়েছে। তো যেটা হওয়ার কথা দ্বারে বিক্রয়, এটা জার্নাল হলো অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। তার মানে প্রথমে আমরা সঠিকটা জার্নালটা আলাদা করে লিখে নিব একবার, পরীক্ষার খাতায় না, মনে মনে চিন্তা করব বা রাফ একটা পৃষ্ঠার মধ্যে আমরা লিখে নিব। আর যেটা ভুল লিখা হয়েছে ওইটার জার্নালটাও আমরা লিখে নিব। এখন কি করতে হবে? এখন সঠিক যেটা হওয়ার কথা ওইটা আমাদের লিখতে হবে, আর ভুল যেটা লিখার কথা, মানে ভুল যেটা লিখা হয়েছে ওইটা এখন হিসাব থেকে বাদ দিতে হবে। হিসাব থেকে বাদ দেওয়ার নিয়মটা হচ্ছে ডেবিটকে ক্রেডিট, ক্রেডিটকে ডেবিট করলেই হয়ে যায়। যেমন আমাকে এখন সঠিকটা লিখতে হবে, তাই তো? আমি এখন কি লিখব? আমি এখন লিখব অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অবশ্যই সেলস ক্রেডিট, আগে ডেবিটগুলো লিখে নেই, অথবা সেলস ক্রেডিট এখানে লিখে দিলাম, পরে সাজিয়ে লিখব। এটা আমি কি লিখছি? এটা যেটা সঠিক হওয়ার কথা ওইটাই আমি লিখছি। এটা তো লিখতেই হবে, সঠিকটা লিখতে হবে না? ভুল যেটা লেখা হয়েছে এখন এটা হিসাব থেকে বাদ দিতে হবে। তো ভুল তো লেখা হয়েছে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো বাদ দেওয়ার একটাই নিয়ম, সেটা কি? যে অ্যাকাউন্ট পেবল ক্রেডিট করছো, ওকে, এখন অ্যাকাউন্ট পেবলটা ডেবিট করে দাও, তাহলে বাদ হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, আর আমি কি করছি? অ্যাকাউন্ট পেবল ডেবিট। আচ্ছা, পারচেজ ডেবিট লিখছো, এখন পারচেজটা ক্রেডিট করে দাও, তাহলে বাদ হয়ে যাবে। যেমন এখানে পারচেজ ডেবিট, তুমি এখানে দিয়ে দাও পারচেজ ক্রেডিট। লক্ষ্য করো, সঠিক যেটা হওয়ার কথা সঠিকটাই আমি কিন্তু লিখে দিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট, সেলস, ক্রেডিট। ভুল যেটা লিখে ফেলেছি এখন এটা বাদ দিতে হবে। এটা আমরা আহ, ভুল যেটা লিখেছি ওইটা হিসাব থেকে বাদ দিতে হবে। আচ্ছা, তোমাদের কোনো কথা থাকলে ক্লাসের পরে দাও, ক্লাসের মধ্যখানে মনোযোগ নষ্ট হয়, আগে অঙ্কটা বুঝো, তারপরে শেষের দিকে কমেন্টস করবে। এই যে দেখো এখানে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। পারচেজ ডেবিট এটা ভুল করে
ডেবিট লেখা হয়েছে, এখন পারচেসটা ক্রেডিট করে দিলাম, হিসাব থেকে বাদ হয়ে যাবে। আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট করা হয়েছে, ওইটা ডেবিট লিখে দিলাম। এখন ডেবিট দুইটা আমরা লিখবো কি কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, টাকার পরিমাণ 1000ই থাকবে। তারপর সেলস ক্রেডিট আর পারচেস ক্রেডিট আমরা লিখে দিব। এই যে দেখো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। 1 তারিখ, ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, অ্যাকাউন্টস পেবল টু ডেবিট 1000 লিখা হলো। এই যে পারচেস ক্রেডিট 1000, এই যে সেলস ক্রেডিট 1000। কীভাবে লিখলাম, মানে অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল ডেবিট দুইটা না, এই দুইটা ডেবিট আগে 1000 টাকা লিখে সাজিয়ে দিলাম। সেলস আর পারচেস উভয়টা যেহেতু ক্রেডিট, তো এটা দেখো পারচেস আর সেলস ক্রেডিটে লিখা হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল এগুলো ডেবিটে লিখা হয়েছে। আশা করবো এতটুকু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আসো এখন আমরা পরেরটা বুঝি। রিপেয়ার অফ ফার্নিচার অফ টাকা 5000 হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন দ্য ফার্নিচার অ্যাকাউন্ট। যে একটা আসবাবপত্র মেরামত 5000 টাকা ভুল করে সেটা ফার্নিচার অ্যাকাউন্ট হিসাবে ভুল করে লেখা হয়েছে। মানে একটা আসবাবপত্র মূলত মেরামত করা হয়েছে, এটা ফার্নিচার অ্যাকাউন্টে লেখা হয়েছে, মানে ফার্নিচার ক্রয় ওই অ্যাকাউন্টের মধ্যে লেখা হয়েছে। এখন আগে আমরা সঠিক জাবেদা লিখি, তারপর ভুল জাবেদা লিখি, তারপরে চিন্তা করব যে এখন সংশোধনী জাবেদা কী দেওয়া যায়। প্রথমত, ফার্নিচার যে মেরামত করা হয়েছে এই ক্ষেত্রে নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট আর রিপেয়ার এক্সপেন্সটা ডেবিট। যেমন আমি এখানে লিখলাম রিপেয়ার এক্সপেন্স ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর ফার্নিচার অ্যাকাউন্ট যেটা লেখা হয়েছে এটা মূলত ফার্নিচার ক্রয় বোঝাবে, তার মানে ভুল করে লেখা হয়েছে ফার্নিচার ডেবিট ক্যাশ ক্রেডিট, ওইটা লেখা হয়েছে। সঠিক লেখার কথা ছিল এটা, লেখা হয়েছে এটা। এখন যে জাবেদা লেখা হয়েছে দেখো এই দুইটার মধ্যে একটা মিল আছে, ক্যাশ ক্রেডিট এখানে আছে, এখানেও কিন্তু ক্যাশ ক্রেডিট আছে, তার মানে ক্যাশ নিয়ে আর ভাবতে হচ্ছে না। যেহেতু এখানে ক্যাশ ক্রেডিট, এখানেও লেখা হয়েছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ নিয়ে আমাদের আর কি এখানে ভাবতে হচ্ছে না। সুতরাং আমরা এই জায়গার মধ্যে লিখে নিব যেটা সঠিক হওয়ার কথা। যেমন রিপেয়ার এক্সপেন্স ডেবিট, এটা তো সঠিক, এটা তো লিখতেই হবে, মানে সঠিক যেটা লিখার কথা রিপেয়ার ডেবিট এটা লিখতেই হবে। ক্যাশ আমরা বাদ দিয়ে দিলাম কেন, কারণ ক্যাশ ক্রেডিট লিখাই হয়েছে, ক্যাশ আমাদের আর নতুন করে লিখতে হবে না। ফার্নিচার ডেবিট যেটা লেখা হয়েছে এটা কিন্তু ভুল করে লেখা হয়েছে, তো যেহেতু ফার্নিচার ডেবিট লেখা হয়েছে ওইটা ফার্নিচার এখন ক্রেডিট করলেই কিন্তু হিসাব থেকে বাদ হয়ে যায়। ফার্নিচার লেখা হয়েছে ডেবিট, এখন আমি করে দিলাম ক্রেডিট। ক্যাশ সঠিক লেখা হয়েছে, ক্যাশ নিয়ে আর চিন্তা করলাম না। সঠিক লেখার কথা রিপেয়ার এক্সপেন্স ডেবিট, সেটা কিন্তু এখানে লেখা হয়েছে। ফার্নিচার ডেবিট এখানে করে দিলাম ক্রেডিট, হিসাব থেকে বাদ হয়ে গেল। ব্যাস, এই দুইটা, রিপেয়ার ডেবিট ফার্নিচার ক্রেডিট। 2 নম্বর, রিপেয়ার এক্সপেন্স ডেবিট ফার্নিচার ক্রেডিট, এটা এখানে লিখে হলো। আচ্ছা, আশা করবো এতটুকু সহজে বুঝতে পারছো। টাকা 2000 withdrawn by the proprietor for his personal use has been charged to salary accounts। যা টাকা 2000 টাকা উত্তোলন করা হয়েছে, মালিক নিজে ব্যক্তিগত ব্যবহারের জন্য 2000 টাকা উত্তোলন করছেন, কিন্তু এটা হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট, এটা বেতন হিসাবের মধ্যে লেখা হয়েছে, মানে কর্মচারী বেতন দিয়েছে ওইটা ভুল করে লেখা হয়েছে। তো এখন কি করব, এখন সঠিক কি, সঠিক তো ছিল যে 2000 টাকা উত্তোলন, তো উত্তোলন করলে জাবেদা কি, জাবেদা ডুইং ডেবিট,
ক্যাশ ক্রেডিট উত্তোলন করা হয়েছে, সঠিক হচ্ছে ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। তো যেহেতু স্যালারি অ্যাকাউন্টে লেখা হয়েছে, তো স্যালারি যেহেতু বেতন দেওয়া হয়েছে ওইটা লেখা হয়েছে, তো এটার জাবেদা ক্যাশ তো অবশ্যই চলে যাবে। তো এটার জাবেদা হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর ক্যাশটা ক্রেডিট। এখন একটু চিন্তা করো তো, এখানে বোর্ড কোয়েশনে আমি সলভ করে দিচ্ছি, বোর্ডের বাহিরে কোনো কিছু পড়াচ্ছি না। আমরা বই থেকেও সলভ করতেছি, মানে যেগুলো তোমাদের প্রয়োজন, যাতে নিয়মগুলো জানতে পারো। তোমরা যদি এই অঙ্কগুলো সমাধান পারো, পরীক্ষায় যা আসবে ওইটাই পারবে। দেখো এই যে সঠিক, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট লেখা হয়েছে। দেখো এখানে ক্যাশ নিয়ে ভাবতে হচ্ছে না, ক্যাশ ক্রেডিট লেখার কথা, ক্যাশ ক্রেডিট লেখা হয়েছে, সুতরাং এটা বাতিল, এটা বাদ দিয়ে দিলাম। সঠিক ড্রয়িং ডেবিট লেখার কথা, ওইটা প্রথমে লিখলাম, ড্রয়িং ডেবিট। তারপর এটা তো গেল, ড্রয়িং ডেবিট তো এটা বোঝালাম। স্যালারি এক্সপেন্স এখানে ভুল করে ডেবিট লেখা হয়েছে না, এইটা এখন ক্রেডিট করে দাও। আমার এই ক্লাসগুলো কিন্তু রেকর্ড ওঠে আসছে, অনেকে লাইভ ক্লাস পছন্দ করেন, তাদের জন্য লাইভ ক্লাসগুলো নিচ্ছি। এগুলো কিন্তু অলরেডি রেকর্ডেড ক্লাসের মধ্যে আছে, যাদের সময় কম তারা ওইখান থেকে দেখে নিতে পারো, তবে লাইভে সবাই থাকবেন। স্যালারিজ এক্সপেন্স ডেবিট লিখছি, ক্রেডিট লিখলাম। লাইভ ক্লাসে কিন্তু সবাই ভালো বুঝবেন, বুঝতে না পারলে যে কোনো একটা প্রশ্ন করতে পারবেন এখানে। তো এই যেটা সঠিক লেখার কথা ওইটাই এখন দেখো এখানে লেখা হয়েছে, 3 তারিখ, ড্রয়িং ডেবিট স্যালারি ক্রেডিট। ওকে, টাকা 2000, টাকার মধ্যে কোনো সমস্যা নেই। রিস্ক অ্যান্ড রিটার্ন চ্যাপ্টার, ফিনান্সের সবগুলো চ্যাপ্টারেরই ক্লাস অলরেডি দেওয়া আছে, ওইটা দেখে নাও। পেইড কোর্সে যুক্ত থাকলে ওইটা দেখে নাও, আর সমস্যা নেই, আমি লাইভে আরও ক্লাস নিব। সেলস ডে বুক আন্ডার কস্ট বাই টাকা 2500। সেলস ডে বুক দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2500 টাকা কম লেখা হয়েছে, দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2500 টাকা কম লেখা হয়েছে। তো দৈনিক বিক্রয় বই বা সেলস জার্নাল, বিক্রয় জাবেদা বইয়ের মধ্যে কি লেখা হয়? বাকিতে বিক্রয়, এ জাতীয় লেনদেনগুলো লেখা হয়। আচ্ছা, এই মুহূর্তে আমি যদি তোমাকে বলি যে বাকিতে বিক্রয় 2000 টাকা, জাবেদা বলো, তুমি বলবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটাই বলবে। এখন উদাহরণস্বরূপ বাকিতে বিক্রয় ছিল 10,000 টাকা, মনে করো বাকিতে বিক্রয় ছিল 10,000, এটা জাবেদা তুমি কি লিখবে? এটা তো তুমি এই বিক্রয় বইয়ের মধ্যেই লিখবে, ওই যে সেলস ডে বুক। সেলস ডে বুক মানে কি? দৈনিক বিক্রয় বই, মানে বাকিতে বিক্রয় যেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়, ক্লাসের প্রথমেই তো আলোচনা করলাম। ওই বইয়ের মধ্যে তুমি জাবেদা কি লিখবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ধরে নিলাম যে তুমি 10,000 টাকা লিখতে গিয়ে 7,500 টাকা লিখেছো, 7,500 লিখেছো, 2,500 টাকা লিখো নাই। তো যেহেতু এটা লিখো নাই, এখন জানতে পারা গেছে যে তুমি 2,500 টাকা কম লিখেছো, এটা যেহেতু লিখো নাই, এখন জানতে পারা গেছে, কি করতে হবে? তোমাকে এটা নতুন করে লিখতে হবে। তো নতুন করে লেখার জন্য কি চিন্তা করতে হবে? আচ্ছা, 10,000 টাকা বাকিতে বিক্রয়, যা বেদা কিলা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, 7,500 টাকা লিখছো, 2,500 লিখো নাই, এটাও তো বাকিতে বিক্রয়ের টাকা, এটা তো আর অন্য কিছুর টাকা না। যেহেতু এটাও বাকিতে বিক্রয়ের টাকা, না না, এটা একজন কোয়েশ্চেন করেছেন স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট মানে বেতন হিসাব, বেতন হিসাব মানে এইটাই চিন্তা করবেন, কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে, ওইটাই চিন্তা করবেন, ওইভাবে জাবেদা দাখিলাটা করবেন। ব্যাংকের কোনো প্রশ্ন এখানে না, এখানে ব্যাংকের কোনো উল্লেখই নেই। তো 2,500 যেটা কম লেখা হয়েছে, ওইটার জাবেদা দাখিলা তুমি একই জাবেদা দাখিলা দিবে, যে এটা কম লিখছি এখন আমি হিসাবে অন্তর্ভুক্ত করে দিই, যেটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, ওইটাই তুমি লিখবে, এবং টাকার পরিমাণটা 2,500।
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 2500, সেলস ক্রেডিট 2500, এই তো হয়ে গেল। এটার জন্য আলাদা কোনো জার্নাল নেই, অঙ্কটা পার্ট বি এর জন্য, রেকটিফাই জার্নাল পার্ট বি এর জন্য, ঠিক আছে। আরেকটা অঙ্ক, এটা দেখো, পাস জার্নাল এন্ট্রিজ টু রেকটিফাই দ্য ফলোয়িং এরর্স। আচ্ছা, 4 নম্বরটা এখানেও পাবে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি এখানে। তো এখানে আরেকটা অঙ্ক একই রকমই, তো অন্য অঙ্ক, যেটা অন্য আরেকটা বোর্ডের। এ ক্রেডিট সেল অফ টাকা 3000 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য পারচেজ অ্যাকাউন্ট। দ্বারে বিক্রয় 3000 টাকা, সেটা পারচেজ অ্যাকাউন্টে লেখা হয়েছে ক্রয় বইয়ের মধ্যে। তো সঠিক হওয়ার কথা এটা, আমরা আগের অঙ্কের মধ্যে আলোচনা করেছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা সঠিক হওয়ার কথা। আর লেখা হয়েছে ক্রয় বইয়ের মধ্যে, যেহেতু ক্রয় বইয়ের মধ্যে বাকিতে ক্রয় লেখা হয়, সুতরাং এটা পারচেজ ডেবিট, বাকিতে ক্রয়ের যাবে দেখি পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটা কিন্তু ভুল করে লেখা হয়েছে। সুতরাং এটা হলো সঠিক, এটা হলো ভুল। আবার দেখা গেল এই দুইটার মধ্যে, এই যে দুইটা দাখিলা জাবেদা দাখিলা, একটাও কিন্তু সঠিক লেখা হয় নাই। যেহেতু একটাও সঠিক নেই, এই দুইটা প্রথমে লিখতে হবে। যেমন এভাবে লিখবো, ব্যাখ্যাটা আগের অঙ্কের মধ্যে করেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এটা হলো সঠিকটার জন্য। ওকে, তো এক পারচেজ ডেবিট লিখছো, এখন তো ভুলটা বাদ দিতে হবে। পারচেজ ডেবিট লিখছো, পারচেজ এখন ক্রেডিট লিখবা। অ্যাকাউন্ট পেবল ক্রেডিট লিখছো, অ্যাকাউন্ট পেবলটা এখন ডেবিট লিখে দিতে হবে। সুতরাং দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাকাউন্ট পেবল হয়ে যাবে ডেবিট, এই দুইটা ডেবিট আমরা আগে লিখবো। আর সেলস আর পারচেজ এই দুইটা আমরা ক্রেডিটে লিখে দিব। এখন এই দুইটা ক্রেডিটে তুমি আগে সেলসও ক্রেডিট লিখতে পারো বা আগে পারচেজও ক্রেডিট লিখতে পারো, অসুবিধা নেই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট, ডেবিট দুইটা ডেবিটে লিখো, আর ক্রেডিট দুইটা ক্রেডিটে লিখো। টাকার পরিমাণ যে 3000 আছে ওই 3000-এ। তো এগুলো তো কঠিন কিছু না, মূল বিষয়টা জানতে পারলে একেবারে সহজ। তো এই যে দেখো, অ্যাকাউন্ট পেবল আর অ্যাকাউন্ট রিসিভেবল আগে পরে লিখতে পারো, সমস্যা নেই। আগে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলে লিখতে পারো, যেহেতু ডেবিট লিখতেই হবে। তো ডেবিটে লেখা হয়েছে পারচেজ ক্রেডিট আর সেলস ক্রেডিট, টাকাগুলো এখানে লেখা হয়েছে। তো 1 নম্বরটা আমাদের শেষ। 2 নম্বরে আসো, রিপেয়ারি মেশিনারি টাকা 400 হ্যাজ বিন রেকর্ডেড ইন দ্য মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি অ্যাকাউন্ট বললেই এটা ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নেই, ওকে। তো রিপেয়ারি মেশিনারি 400, মেশিনারি 400 টাকা রিপেয়ার করা হয়েছে। তো মেশিনারি রিপেয়ার করলে এটার জাবেদা দেখিলে এরকম, যদি মেরামত করো মেশিনারি, নগদ তো যাবে, তো নগদ গেলে তো ক্যাশ ক্রেডিট, তাহলে রিপেয়ার এক্সপেন্সটা ডেবিট এরকম হয়। রিপেয়ার ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ডেবিট লিখবেন, ক্যাশ ক্রেডিট। আর ওটা ভুল করে মেশিনারি অ্যাকাউন্টে লেখা হয়েছে, মানে একটা মেশিনারি ক্রয় ওইটা লেখা হয়েছে। তো এরকম যদি হয়, মেশিনারি ডেবিট লেখা হয়েছে, মেশিনারি ডেবিট, আর নগদ চলে যাওয়ায় ক্যাশ ক্রেডিট, এটা হলো সঠিক, এটা লেখা হয়েছে ভুল। একটা মিল পাচ্ছি যে ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, ক্যাশ ক্রেডিট কিন্তু ঠিকই লেখা হয়েছে। তাহলে সঠিক যেটা রিপেয়ার এক্সপেন্স ডেবিট, আর মেশিনারি এখানে দেখো ডেবিট লেখা হয়েছে, মেশিনারি ডেবিট, ওই মেশিনারি ডেবিট লেখা হয়েছে, হিসাব থেকে বাদ দেওয়ার জন্য এটা করে দাও ক্রেডিট। তো আমরা এটাই উত্তর লিখবো, রিপেয়ার এক্সপেন্স ডেবিট মেশিনারি ক্রেডিট। 2 নম্বর, রিপেয়ার এক্সপেন্স ডেবিট 400, মেশিনারি ক্রেডিট 400।
তারপরে 3 নম্বরে আসো, পারচেজ অফ ফার্নিচার, টাকা 1000, রংলি পাস থ্রো পারচেজ বুক। যে ফার্নিচার ক্রয় 1000 টাকা, সেটা ভুল করে পারচেজ বুক বা ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে। এখন ফার্নিচার ক্রয়, এটার জাবেদা দাখিলা আমরা লিখে নিচ্ছি এখানে। ধরে নিলাম যেহেতু এটা পারচেজ বইয়ের মধ্যে লেখা হয়েছে, তার মানে বাকিতে কোনো লেনদেন ছিল, ওইটা আমরা ধরে নিব। তো এখানে আমরা লিখব ফার্নিচার ডেবিট। ফার্নিচার ডেবিট আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো অ্যাকাউন্ট পেবল এখানে কেন আমরা লিখলাম, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যেহেতু পারচেজ বুক বা ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে, ক্রয় বইয়ের মধ্যে মূলত বাকিতে ক্রয় এ জাতীয় লেনদেন লেখা হয়। তো ধরে নেওয়া হলো ফার্নিচারটা বাকিতেই ক্রয় করা হয়েছে, তো ফার্নিচার ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। রংলি পাস থ্রো পারচেজ বুক, ক্রয় বইয়ের মধ্যে। আচ্ছা, তো ক্রয় বইয়ের মধ্যে যদি লেখা হয়, সুতরাং এটার জাবেদা দাখিলা হবে অ্যাকাউন্টস, এই যেহেতু এটা ক্রয় বইয়ের মধ্যে লেখা হয়েছে, ক্রয় বই তো বাকিতে ক্রয়, পারচেজ ডেবিট হয়। পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। তো অ্যাকাউন্ট পেবল তো মিল আছে, এটা নিয়ে আমাদের আর ভাবতে হচ্ছে না। আমরা ফার্নিচারটা ডেবিট লিখে দিব, আমরা ফার্নিচার ডেবিট লিখব, আর পারচেজ ডেবিট করা হয়েছে ওইটা এখন ক্রেডিট লিখে দিব, ফার্নিচার ডেবিট পারচেজ ক্রেডিট। ফার্নিচার ডেবিট পারচেজ ক্রেডিট। সেলস ডে বুক আন্ডারকাস্ট বাই টাকা 2000, দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে 2000 টাকা কম লেখা হয়েছে। তো এটা বোঝার জন্য যদি বাকিতে বিক্রয় থাকে, তো বাকিতে বিক্রয় জাবেদা দাখিলা এরকম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 2000 কম লেখা হয়েছে, তো যেহেতু কম লেখা হয়েছে ওইটা আমরা হিসাবে কোন অন্তর্ভুক্ত করে দিব। বাকিতে বিক্রয়ের টাকাটা তো দৈনিক বিক্রয় বইয়ের মধ্যে কিন্তু বাকিতে বিক্রয় এ জাতীয় লেনদেনগুলো লেখা হয়, আর বাকিতে বিক্রয়ের টাকা যেহেতু 2000 কম লেখা হয়েছে দৈনিক বিক্রয় বইয়ে, তো এটা আমরা একই জার্নাল দিব, কম লেখা হয়েছে ওইটা এখন আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে দিব। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। 5 নম্বরে আসো, টাকা 5000 উইথড্রন বাই ওনার ফর পার্সোনাল ইউজ হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট। টাকা 5000 উইথড্রন বাই দ্য ওনার, মালিক নিজে 5000 টাকা উত্তোলন করেছেন, হ্যাজ বিন চার্জ টু স্যালারি অ্যাকাউন্ট, যেটা বেতন খরচের মধ্যে লেখা হয়েছে। তো উত্তোলনের জাবেদা দাখিলা আমরা জানি এরকম, ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, আর স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশটা ঠিক আছে, ড্রয়িংটা ডেবিট ঠিক থাকবে, স্যালারি ডেবিট লেখা হয়েছে স্যালারি ক্রেডিট করব, ড্রয়িং ডেবিট স্যালারি ক্রেডিট, ড্রয়িং ডেবিট স্যালারি ক্রেডিট। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে আগের ক্লাসগুলো, এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচের ক্লাস, আগেরগুলো হচ্ছে রেকর্ড ক্লাস আর বর্তমানগুলো হচ্ছে লাইভ ক্লাস। যাদের যাদের ইচ্ছা তারা লাইভ ক্লাস করবে, যাদের সময় নেই
তারা রেকর্ড ক্লাসগুলো করবে। তো আমি একটু পরে এই ক্লাসটা তোমাদের ড্রাইভে দিয়ে দিতেছি, পুনরায় দেখে নেবেন। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।